স্বচ্ছ জলে বাস করে কে ওই জমিন চাষ। দামোদরের গর্বে তোদের সবার হবে সর্বনাশ। নমস্কার, আমি ভূতেশ্বর। আজ আবার হাজির হয়েছি সুব্রত দাসের কলমে ললিত দাদু সিরিজের প্রথম গল্প নিয়ে। গল্পের নাম দামোদরের পিশাচ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলুন এবার গল্প শুনে আসা যাক। শীতের সন্ধ্যা, চারপাশে ঘন অন্ধকার জমেছে। পাড়ায় খেলাধুলা শেষ করে সবেমাত্র বাড়িতে এসেছি। হাত পা ধুয়ে শীতের জামা কাপড় গায়ে জড়িয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়াই। সামনে তাকাতেই দেখতে পারি ললিত দাদু কিছু কাঠখড় জোগাড় করে বাড়ির উঠানে আগুন জ্বালিয়েছে। একটা চেয়ার পেতে আগুনের সামনে বসে আছে। আমাকে দেখতে পেয়েই তিনি ডাক দিল, ভানু, এদিকে আয়, আগুন ধরিয়েছি। আসছি দাদু। কথাটা বলে আমি হাঁটতে হাঁটতে তার সামনে এগিয়ে যাই। দাদুর নাম ললিত দাস। শ্যামবর্ণ গায়ের রং, মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে। মোটামুটি স্বাস্থ্যবান শরীর। বয়স তার 70 পার করেছে, তাই শীতটাও তার একটু বেশি লাগে। তার বয়স যখন কম ছিল তখন তিনি স্কুলে শিক্ষকতা করতেন, যার সুবাদে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছে, আবার থেকেছেনও। তবে সবশেষে তার বাপদাদুর ভিটে এই জামতলাতেই আসতে হয়েছে। জামতলা পশ্চিমবঙ্গের একটা গ্রাম, আর এই গ্রামেই আমাদের পূর্বপুরুষদের ভিটে। এখানে ছোট দুখানা টালির ঘর আর একটা গরু রাখার গোয়াল আছে। বর্তমানে বাবা মা, আমি ও দাদু, এই চারজন এই পরিবারের সদস্য। তবে বাবার চাকরির সুবাদে কলকাতা থাকে, সেখানে ফ্ল্যাটও আছে অবশ্য। তবে ছোট থেকেই দাদুর কাছে থাকি, কেন জানি না এখানে থাকতেই আমার বেশি ভালো লাগে। আর আমাদের দেখাশোনার দায়িত্ব ভজনদার উপরে। তার বয়সও 40-এর কাছাকাছি। কালো, বেটে আর পাতলা গড়নের, সবসময় পান খেয়ে মুখ লাল করে রাখে। আমি এবার ক্লাস 10-এ উঠেছি। এই সিপসিপে পাতলা শরীরে পড়াবাদ দিয়ে সারাদিন দৌড়ে বেড়াতেই ভালো লাগে। আমি হাঁটতে হাঁটতে দাদুর সামনে এসে বসি। তিনি আমাকে দেখে বলল, কি হে, সারাদিন দৌড়দৌড়ি করলে হবে? পড়াশোনা তো করতে হবে। জানুয়ারি পড়তে তো আর বেশি দেরিও নেই, সামনেই তো পরীক্ষা। সে ঠিক আছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি কি করছো তাই বলো। আমি আর কি করব, দেখতেই তো পাচ্ছিস আগুন জ্বালিয়ে বসে আছি। এই শীতের সন্ধ্যায় চারপাশে ঘন অন্ধকার হয়ে এসেছে। সামনেই আগুন জ্বলছে, তারপর এমন ফাঁকা থাকতে ভালো লাগে না। এই শীতের সময় একটা গল্প হলে মন্দ হয় না। কথাটা মনে মনে ভাবতেই আমি দাদুকে বললাম, দাদু ভাই, একটা কথা বলবো। তিনি আগুনের দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বল, কি বলবি? বলছিলাম যে এত সুন্দর সন্ধ্যা, শীত, আগুন, এই সময় একটা গল্প হলে বেশ জমে যাবে। গল্প মানে তো মিথ্যে কথা ভানু। গল্প তো তাকেই বলে যার কোনো অস্তিত্ব থাকে না। আমি তো মিথ্যে কথা বলি না বাপু। দূর, তোমাকে মিথ্যা কথা বলতে হবে না। তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাকে বলো, তবে সেটা ভৌতিক হওয়া চাই। এই শীতের সন্ধ্যায় ভৌতিক অভিজ্ঞতা হলে পুরো জমে যাবে। আমার কথাটা শুনে ললিত দাদুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। এই খোলা আকাশের নিচে বসে এখন ভৌতিক অভিজ্ঞতা বলতে হবে, সেটা শুনলেই সবার মুখে চিন্তার ভাঁজ পড়বে। সে আড়ামোড়া ভেঙে সোজা হয়ে বসে, তারপর গম্ভীর গলায় বলে ওঠে, বেশ, তাই বলছি। তবে এই একটা ঘটনা শুনে তুই কিন্তু পড়তে বসবি, না হলে তোর মা আবার ফোন করে কথা শোনাবে।
ও নিয়ে তুমি ভেবো না দাদু, আগে গল্পটা তো বলো। কল্পনা, অভিজ্ঞতা বল, বুঝলি তো? ওই হলো, তুমি বলো তো। কথাটা বলতেই দাদুর মুখটা গম্ভীর হয়ে ওঠে। তারপর তিনি বলতে শুরু করেন। সময়টা 1970-এর দিকে। তখন প্রথম প্রথম চাকরি পেয়েছি। সেই চাকরির সুবাদে আমাকে যেতে হয় বর্ধমানের গলসি থানা সংলগ্ন মল্লু সরুল গ্রামে। গ্রামের চারপাশে সবুজ ক্ষেত, বড় বড় গাছপালা। মাঠের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদী। সেই নদীর জলে কৃষক জেলেদের বাস। সেই কথা মনে পড়লে আজও যেন সেখানেই ফিরে যেতে ইচ্ছা হয়। আমার থাকার জায়গা হয় ওই গ্রামের স্কুলেই। আমি ছাড়াও ওই গ্রামের স্কুলে বিপুল মাস্টার ছিলেন। দুজন মিলে স্কুল চালাতাম। তার বয়সটা তখন আমার থেকে বেশিই ছিল। কাঁচা পাকা চুল, মুখে দাড়ি, 30-এর বেশি বয়স। তো মাঝে মাঝে বিপুল মাস্টারের বাড়িতে আমারও যাওয়া হতো। তার পরিবারে তিনিও তার মেয়ে ইমলি, তার বউ, মেয়ের জন্ম দিয়েই মারা গিয়েছে। ইমলির বয়স তখন 14 বছর। বড্ড দুরান্ত মেয়েটা, বাড়িতে একটুও থাকে না, সারাদিন মাঠে ঘাটে দৌড়ে বেড়ায়। এক কথায় বলতে পারিস গ্রামের দস্যি কিশোরী। যদিও তার বাবা স্কুল মাস্টার, তাই অনেকেই কিছুই বলে না, মুখ বুজে সহ্য করে। আমাদের স্কুলটা ছিল বেশ বড় জায়গায়। টিনের একটা বড় ঘর, তার পাশেই আরেকটা ছোট ঘর, সামনেই ফাঁকা মাঠ। ছোট ঘরেই আমার থাকার ব্যবস্থা হয়েছিল। আর রান্নাবান্না ও ঘরের কাজ করার জন্য ওই গ্রামের থেকে একজন মহিলাকে ডাকা হয়েছিল। সেদিনে একবার এসে রান্না করে দিয়ে যেত, আর বাকিটা আমি নিজেই করে নিতাম। প্রায় মাস 6 কেটে যায়। একদিন বিকেলবেলা চা খেয়ে স্কুলের কাজ নিয়ে বসেছি। এমন সময় বিপুল মাস্টার হন্তদন্ত হয়ে আমার সামনে আসে। তার মুখের দিকে তাকিয়ে বুকটা চমকে যায়। তার চোখ মুখ বিস্ফারিত, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, শরীর রীতিমতো কাঁপছে। আমি তাকে জিজ্ঞাসা করি, কি হলো স্যার, এই সন্ধ্যাবেলায় এদিকে? বিপুল মাস্টার কাঁপা কাঁপা গলায় বলল, বুঝতে পারছি না ললিত বাবু, কি হচ্ছে আমার সাথে। আমার আমার- আর কেন আপনার কাছে এসেছি আমি নিজেও জানি না। তার কথার অসংলগ্নতা ও চোখে মুখে অদ্ভুত ভঙ্গি দেখে বুঝতে পারি তার মধ্যে এমন কিছু ঘটেছে যা মোটেও স্বাভাবিক নয়। তাই আমি তাকে এক প্রকার চেপে ধরে জিজ্ঞাসা করি, স্যার কি হয়েছে বলুন, না বললে আপনাকে সাহায্য করব কিভাবে? কথাটা বলতেই বিপুল মাস্টার মেঘের মতো থম মেরে গেল। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টির মতো তিনিও শব্দ করে কেঁদে ওঠে, আর কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েটা আমার মেয়েটার বাঁচবে না বাবু, আর বাঁচবে না। মানে আপনি কি বলছেন স্যার? ইমলির কি হয়েছে? বিপুল মাস্টার কোনো রকমে নিজেকে সামলে নেয়, তারপর বলতে শুরু করে, গতকাল যখন স্কুল থেকে বাড়িতে যাই তখন দেখি ইমলি বাড়িতে নেই। ভাবলাম মাঠে না হয় বিলে কোথাও ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যার আগে ঠিক চলে আসবে। তাই আমি আর সময় নষ্ট না করে রাতের খাবার ব্যবস্থা করতে থাকি। এদিকে রান্না করতে করতে সন্ধ্যা লেগে যায়, কিন্তু ইমলির বাড়ি ফেরার কোনো নামগন্ধই নেই। এবার সত্যি আমি চিন্তায় পড়ে যাই। তাই তাড়াতাড়ি তরকারিটা নামিয়ে আমি ওকে খুঁজতে মাঠের দিকে এগিয়ে যাই। চারপাশে সন্ধ্যা লেগেছে, কোথায় যাচ্ছে মেয়েটা তাই ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি। মাঠের কাছাকাছি এসে এমনির নাম ধরে ডাকতে থাকি, কেউ কোনো কথার জবাব দেয় না। এই মাঠের মধ্যে আমি একা একটা জীব, কী করবো তাই ভাবছি। হঠাৎ করে কেউ যেন কানের কাছে বলে যায়, ইমলি দামোদরের পাড়ে আছে, ওখানে গেলেই তাকে খুঁজে পাবে। কথাটা শুনেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আশেপাশে তো কেউ নেই, তাহলে কি বললো কথাটা? না না, এখন এই নিয়ে ভাবলে আমার চলবে না। আমাকে এখনই দামোদরের পাড়ে যেতে হবে। কথাটা ভাবা মাত্রই আমি সব ভুলে দৌড়াতে শুরু করি।
অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে সামনের দিকে এগিয়ে চলেছি। বুকের মধ্যে অজানা ভয় কাজ করছে। প্রায় 10 মিনিট লাগে দামোদরের নদীর পাড়ে আসতে। এর মধ্যে আকাশে চাঁদ উঠেছে। মৃদু চাঁদের আলোয় দেখতে পারি নদীর ধারে কেউ একজন বসে আছে। তার চুল হাওয়ায় উঠছে আর মৃদু হাসির শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে সামনে থেকে একটা ছড়ার শব্দ ভেসে আসে। স্বচ্ছ জলে বাস করে কে ওই জমিন চাষ, দামোদরের গর্বে তোদের সবার হবে সর্বনাশ। ছড়াটা শেষ করার সাথে সাথেই বীভৎসভাবে হাসতে থাকে ওই মূর্তিটা। কিন্তু কে এটা? আমি তো আমার মেয়ে ইমলিকে খুঁজতে এসেছি, কিন্তু ইমলি কোথায়? সামনে যে ছড়া পড়ছে আর হাসছে সেটা তো একটা পুরুষের কণ্ঠস্বর। তবে তার চুল এত বড় হবে কেন? না না, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর স্থির থাকতে না পেরে এমলির নাম ধরে ডাক দিই, এমলি, মা রে, ও মা। কথাটা কানে যেতেই সামনের ছড়াটা বন্ধ হয়ে যায়। সামনে থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। হঠাৎ করেই সে চিৎকার করে বলল, বাবা, তুমি এসেছো। কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জানো, আমাকে বাড়ি যেতে দিচ্ছে না তখন থেকে। কথাটা শুনতেই আমার বুকটা কেঁপে ওঠে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে মা? এ তোকে বাড়ি যেতে দিচ্ছে না? এই তো এই তো বাবা, এই লোকটা। দেখো দেখো কি কালো কুচকুচে দাঁতগুলো কত বড় বড়, মুখে টানজন মাংস নেই বাবা। কি ভয়ঙ্কর দেখতে লোকটাকে। ভয়াত্ম কণ্ঠে কথাটা বলে সামনের অন্ধকারের দিকে আঙুল দিয়ে দেখায় এমলি। না, সেখানে কেউ নেই, শুধু জমে আছে ঘন কালো অন্ধকার। আমি ভালো করে দেখার চেষ্টা করি, কিন্তু সেখানে কাউকেও দেখতে পারি না। আমি ঢোক গেলে বললাম, কোথায়? এখানে কোথাও কেউ নেই তো। আছে 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 বাবা, আছে। ও তো আমার দিকেই তাকিয়ে আছে। আমার সাথে নাকি সে খেলতে চায়, কিন্তু আমি তো তার সাথে খেলবো না। না 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 না, খেলবো না বাবা, ও আমাকে ধরতে আসছে। ইমলির মুখে এমন কথা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি এগিয়ে গিয়ে ইমলির গায়ে স্পর্শ করতে যেন ইমলির লজ্জাবতী পাতার মতো মূর্ছা যায়। আমি তাকে কতবার করে ডাক দিই, ইমলি, মারে, ওঠ। কি রে, কি হলো তোর? না, তাতেও সে চোখ খুলে না, জ্ঞান হারিয়েছে। আমি কাল বিলম্ব না করে তখনই ইমলিকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে আসি। এই পর্যন্ত বলে থামে বিপুল মাস্টার। আমি তাকে বললাম, তা এখন কেমন আছে ইমলি? ওর কোনো অসুবিধা হয়নি তো মাস্টার মশাই? আমার কথা শুনে বিপুল মাস্টারের চোখ জলে ভিজে ওঠে। নিজের চোখের জল মুছে নিয়ে এসে বলল, ঘটনা এখান থেকেই শুরু ললিতবাবু। ইমলিকে বাড়ি আনার পর থেকেই সমস্যাটা শুরু হয়েছে। সন্ধ্যার পর বাড়ি এনে ওকে বারবার করে ডাকি, হাতে মুখে জল দিই, তবুও জ্ঞান ফিরে আসে না। শুধু শ্বাস প্রশ্বাসটা কোনো রকম চলছে। আমি এত করে তাকে ডাকছি, সে সাড়া দিচ্ছে না। ওই রাতে আমিও কিছু মুখে দিইনি। ওর বিছানার পাশে বসে কখন যে ঘুমিয়ে পড়েছি তাও আমার জানা নেই। তবে হঠাৎ করেই সেই ছড়ার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। স্বচ্ছ জলে বাস করে কে ওই জমিন চাষ, দামোদরের গর্বে তোদের সবার হবে সর্বনাশ। ঘুম ভেঙে দেখি বিছানায় ইমলি নেই। সারা ঘরের মধ্যে তার কোনো চিহ্নই নেই। ছড়াটা মন দিয়ে শোনার চেষ্টা করি, তখন বুঝতে পারি যে শব্দটা ঘরের পেছন থেকেই আসছে। লণ্ঠন জ্বালিয়ে ঘরের থেকে বের হই। বাইরে এসে বুঝতে পারি
এখন মধ্যরাত, আর এই মধ্যরাতে ইমলি কি ঘরের পেছনে আছে? কিন্তু সে সেখানে কি করছে? আমি ব্যাপারটা বুঝতে পারি না। মাথার মধ্যে জট পাকিয়ে যেতে থাকে। তবুও বুকে সাহস সঞ্চার করে আমি ঘরের পেছনের দিকে যেতে থাকি। আপনি তো দেখেছেন, আমার ঘরের পেছনে ছোট্ট একটা লিচু গাছ আছে। আমি হাঁটতে হাঁটতে লিচু গাছের কাছে আসতেই লণ্ঠনের মৃদু আলোতে দেখতে পারি ইমলি গাছে পা ঝুলিয়ে বসে আছে। তার চুলগুলো হাওয়ায় উড়ছে, তবে তার কণ্ঠ থেকে পুরুষালী গলায় সেই ছড়াটা আবার উচ্চারিত হচ্ছে। স্বচ্ছ জলে বাস করে কে ওই জমিন চাষ, দামোদরের গর্বে তোদের সবার হবে সর্বনাশ। এই রাতের বেলা এমন ছড়া শুনেই যেন বুকটা কেঁপে ওঠে। কিন্তু এটুকু মেয়ের গলা দিয়ে এমন পুরুষালী ঘের ঘেরে গলায় এক নাগারে ছড়া শোনা কতটা যে ভয়ানক হতে পারে তা আমি হাড়ে হাড়ে টের পাই। তবে বুকে সাহস সঞ্চার করি, ইমলির পেছনে এসে ডাক দিই, ইমলি, ও ইমলি, এখানে কি করছিস মা? কথাটা বলা মাত্রই ইমলির মুখ থেকে ওই ছড়া বলাটা বন্ধ হয়ে যায়। আর তখনই পাশের বাগান থেকে পেঁচার ডাক ভেসে আসে। সেটা শুনেই আমার বুকটা কেঁপে ওঠে। আমি আবার ইমলির নাম ধরে ডাক দিই, মা রে, এত রাত্রে তুই এখানে কি করছিস? কথাটা শোনা মাত্রই একটা দমকা হাওয়া উড়ে আসে। সেই ঠান্ডা বাতাসে আমার সারা শরীর কাঁপিয়ে দিয়ে যায়। আর হয়তো বলে দিতে চাই, আমি যা করছি তা ঠিক হচ্ছে না। এমন সময় ইমলি আমার দিকে ফিরে তাকায়। লণ্ঠনের আলোতে যা দেখতে পারি তাতে আমার হৃৎপিণ্ড ভয়ে থমকে যায়। মনে হয় কেউ বুকে পাথর দিয়ে আঘাত করেছে। মৃদু আলোতে দেখতে পারি ইমলির মুখের উপর অন্য কারোর মুখ ভেসে আছে। তার চোখ দুটো লাল টকটকে, গায়ের রং কালো কুচকুচে, দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। আর সেই দাঁত দিয়ে একটা জ্যান্ত মুরগি কামড়ে ধরে রেখেছে। মুরগিটা বাঁচার জন্য ছটফট করছে। আর তখনই তার দুই হাত দিয়ে মুরগিটার পা ধরে টান দেয়। মুরগিটা একবার শব্দ করে দুই টুকরো হয়ে যায়। আমি সহ্য করতে পারি না, লণ্ঠন সহ সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাবা, তুমি এখানে কি করছো? ইমলির কণ্ঠস্বর কানে আসতেই আমি চোখ খুলি। তাকিয়ে দেখি সকাল হয়ে গিয়েছে, আর আমি ঘরের পেছনে শুয়ে আছি। তবে চোখের সামনে ইমলিকে দেখে আমি যেন ভরসা পাই। ওর গায়ে মাথায় হাত দিয়ে বললাম, তুই ঠিক আছিস তো মা? কাল রাত্রে তোর কিছু হয়নি তো? আমার কথাটা শুনে ইমলি অবাক হয়ে যায়। ওর নিজেকে কোনো ক্রমে সামলে বলল, আমার কি হবে বাবা? আমি তো ঠিকই আছি। আমি তো রাতে আমার বিছানায় ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি তুমি বিছানায় নেই। তারপর এখানে এসে দেখলাম তুমি এখানে পড়ে আছো। কথাটা শুনে আমি একটু অবাক হলাম। তার মানে রাতে কি হয়েছে ইমলির তার কিছুই মনে নেই? তাও একবার ব্যাপারটা ঝালিয়ে নেওয়া দরকার। আমি ওকে একবার জিজ্ঞাসা করি, রাতে কি হয়েছে, সত্যিই কিছু মনে নেই তোর? ইমলি মাথা চুলকাতে থাকে। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, না তো, কি মনে থাকার কথা বলছো বাবা? কিছু না, চল ঘরে চল। একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল, ইমলির সাথে যা ঘটেছে তার কোনো কিছুই ওর মনে নেই। যেন ওর শরীর অন্য কেউ চালনা করছিল। আমি নিজেকে সামলে নিই, ভাবি যা হওয়ার হয়েছে, আর এমন কিছু হবে না। আজ সারাদিন কোনো রকমে কেটে যায়। স্কুল ছুটির পর বাড়িতে আসি। বিকাল হয়েছে। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল। একটা ভাবনা বারবার মাথা চড়া দিয়ে উঠছিল। তবুও বুকে সাহস সঞ্চার করে বাড়ির দিকে এগিয়ে যাই। বাড়ির আঙিনায় আসতেই ইমলিকে ডাক দিই, মা, মা রে।
কোথায় তুই? ইমলি বাড়িতে আছিস? বাড়ির মধ্যে থেকে কোনো জবাব আসে না। মনের মধ্যে কু ডাকছে, আজকে আবার সে বাড়ির বাইরে যায়নি তো? না না, ওকে তো বাড়িতে থাকতে বলেছিলাম। কথাটা বলতে বলতেই আমি বাড়ির মধ্যে প্রবেশ করি, আর আমাদের বড় ঘরের সামনে আসতে দেখতে পারি ঘরের দরজাটা হাট করে খোলা আছে। দিনের আলো তখনও ঘরে প্রবেশ করছে। সামনে আসতে দেখতে পারি এমনি তার হাত পা ছড়িয়ে ওই একই ছড়া বলছে, স্বচ্ছ জলে বাস করে কে ওই জমিন চাষ, দামোদরের গর্বে তোদের সবার হবে সর্বনাশ। আর একটা ছাগলের পা ছিঁড়ে চিবাচ্ছে, রক্তে মেজে ভিজে গিয়েছে। তার চোখ অদ্ভুত আনন্দে চকচক করছে। এটা দেখে আমার সারা শরীর কাঁপতে থাকে। কি করব, কিভাবে এই বিপদ থেকে আমার মেয়েটাকে রক্ষা করব, সেটাই বুঝতে পারছি না। সাহস সঞ্চার করে ইমলির কাছে এগিয়ে যাই। ও আমাকে দেখে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। সেই হাসিতে আমার কলিজা ভয়ে কেঁপে ওঠে। আর তখনই ইমলি তার অগ্নিসম চোখ তুলে আমার দিকে তাকায়। আর তখনই তার গলা দিয়ে পুরুষালী কণ্ঠস্বর বেরিয়ে আসে। সে বলল, আয়, তোর জন্যই তো বসে আছি। আমার খুব খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না। আয় এখানে আয়, তোকে খাবো। আয় আয় খাবো আয়। কথাটা শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না। ভয়ে আপনার বাড়ির দিকে দৌড় দিই ললিতবাবু। এখন আমি কি করব, কিভাবে আমার মেয়েটাকে বাঁচাবো একটু বলবেন? পুরো ঘটনাটা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। দুদিন আগেও তো দেখলাম ইমলি সুস্থই ছিল, তবে হঠাৎ করে তার কি এমন হলো যেমন অমানসিক ক্রিয়াকলাপ করছে। তবে একটা ব্যাপার আমি খুব ভালো করেই বুঝতে পারছি, ইমলির শরীর অন্য কেউ দখল করেছে, আর সেই এইসব ক্রিয়া করছে। আমি তাকে বললাম, আপনি একদম ভাববেন না স্যার, চলুন আমি আপনার সাথে আপনার বাড়িতে যাচ্ছি। আমার কথা শুনে বিপুল মাস্টারের দেহে যেন জীবন ফিরে পায়। সে উৎসাহ হয়ে বলল, সত্যি যাবেন? যাবেন আমার বাড়িতে? হ্যাঁ চলুন দেখি ইমলির কি হয়েছে। তাকে না দেখে তো আর কোনো কিছু করা যায় না। তবে আমি যা মনে করছি তাই যদি হয় তবে ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে। আমার কথা শুনে বিপুল মাস্টারের চোখ বড় বড় হয়ে যায়। তখন তিনি বলল, আপনি কিসের কথা বলছেন ললিতবাবু? আমার মেয়ের ব্যাপারে কি জটিল হবে? সে সময় হলে জানা যাবে, আগে আপনার বাড়িতে চলুন। আর কথা না বাড়িয়ে আমরা বিপুল মাস্টারের বাড়ির দিকে এগিয়ে যাই। ইমলি খুব ভালো মেয়ে। আমি ওই বাড়িতে গেলে আমাকে কাকাবাবু বলে ডাকত, সবসময় এ ও এনে খেতে দিত। তার এমন অবস্থার কথা শুনে সত্যি আমার মনটা খারাপ হয়ে যায়। বাড়ি যখন পৌঁছাই তখন আনুমানিক রাত 8টা বাজে। মাথার উপর চাঁদ উঠেছে, চারপাশে ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে। আমরা বাড়ির আঙিনায় প্রবেশ করতেই একটা পচা কটু গন্ধ নাকে এসে লাগে। মনে হয় আশেপাশে কোনো জীবজন্তু মরে পচে আছে। বিপুল মাস্টার নিজেই বলে ওঠে, কোনো পচা গন্ধ পাচ্ছেন ললিতবাবু? আর দেখুন, ঘরের পেছন থেকে ওই ঝড়াটার শব্দও ভেসে আসছে। আমি হাঁটতে হাঁটতে কান খাড়া করে শব্দটা শুনতে চেষ্টা করি। কিছুটা সামনে আসতেই সত্যি শব্দটা শুনতে পারি। ঘের ঘেরে গলায় কেউ যেন বারবার একই ছড়া বলে যাচ্ছে, যা শুনে আমার বুকের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তবে আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ইমলি এখন কোথায় থাকতে পারে? পাশ থেকে বিপুল মাস্টার বলে ওঠে, আমার মনে হচ্ছে ও ঘরের পেছনেই আছে। বাতিটা নিয়ে চলুন, একবার দেখে আসি। হ্যাঁ চলুন। কথাটা বলে আমরা আর এদিকে দাঁড়াই না,
সোজা ঘরের পেছনের দিকে এগিয়ে যাই। সামনে আসতে দেখতে পারি লিচু গাছটা। একরাশ অন্ধকার যেন গাছের ডালে আষ্টে পিষ্টে জাপটে আছে। এবার ছড়াটা আমরা স্পষ্ট শুনতে পারছি। গাছেই বসে আছে যেন। সে ছড়া বলছে আর শব্দ করে হাসছে। সামনে এগিয়ে আসি, দেখতে পারি আমাদের দিকে পিঠ করে একটা ডালে পা ছড়িয়ে বসে আছে ইমলি। আপন মনের ছড়া বলছে আমরা যে এখানে এসেছি সেটা যেন সে টেরই পায়নি। তবে বিপুল মাস্টার তার মেয়ের এই অবস্থা দেখে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে পেছন থেকে ডাক দিয়ে বলল, ইমলি, মারে, তুই এখানে কি করছিস? কথাটা বলা মাত্রই ইমলি ছড়া বলা বন্ধ করে। অন্ধকারের মধ্যে থেকে সে মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকায়। আর ওর মুখ দেখে ভয়ে আমার বুকটা কেঁপে ওঠে। মৃদু লণ্ঠনের আলোতে দেখতে পারি ওর মুখে কোনো চেহারা নেই, নরকরটে বিদ্যমান। দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। চোখের ফাঁকা স্থানে কেউ যেন দু টুকরো জ্বলন্ত কয়লা বসিয়ে দিয়েছে। আমি কিছু বলতে যাব তার আগে বিপুল মাস্টার চিৎকার করে ওঠে, আর তখনই ইমলি রূপী জন্তুটা জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। সাথে সাথেই আশেপাশে ঝড় শুরু হয়। আমরা কোনো ক্রমে বিপুল মাস্টারের বাড়ির বারান্দায় এসে বসি। সেদিন রাতে আর কেউ কোনো কথা বলতে পারিনি। হতভম্ব হয়ে বসে থেকে সারা রাত পার করে দিই। ভোরে আজান দিতেই বিপুল মাস্টার আমার কাছে এগিয়ে আসে। কান্না ভেজা গলায় বলল, করবো ললিত বাবু, কিভাবে এই অবস্থা থেকে মেয়েটাকে রক্ষা করব? ইমলির যে কি হয়েছে তা আমি তখন আইডিয়া করতে পেরেছিলাম। তবে তা জানা সত্ত্বেও আমি এর থেকে ইমলিকে মুক্ত করতে পারবো না। তার জন্য একজন সাধু, যোগী বা তান্ত্রিক মতো কাউকে দরকার, যে এই পিশাচ থেকে ইমলিকে মুক্ত করতে পারবে। তাই আমি সমস্তটা ভেবে বললাম, আমরা কিছু করতে পারবো না। এর জন্য কোনো তান্ত্রিক বা কবিরাজি করে এমন কাউকে প্রয়োজন। আপনার কি কাউকে চেনা আছে? আমার কথাটা শুনে বিপুল মাস্টার চুপ করে ভাবতে থাকে। কিছু একটা ভেবে নিয়ে তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি হাসতে হাসতে বলল, আছে 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 আছে, আমাদের পাশের গ্রামের অমূল্যতান্ত্রিক আছে। একমাত্র তিনি পারবেন এই বিপদ থেকে রক্ষা করতে। তাহলে আর সময় নষ্ট নয়, এখনই চলুন যাওয়া যাক। তিনি ইমলিকে খুঁজে দেবে আর এই সমস্যার সমাধান করবে। আমরা যখন পাশের গ্রামে এসে পৌঁছাই তখন সকাল 8টা বাজে। চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করছে। যেই বাড়িতে এসে দাঁড়াই সেটা একটা মাটির বাড়ি। চারপাশে মাটির দেওয়াল, চালের উপর খড়ের ছাউনি। বাড়িতে ঢুকতেই দেখতে পারি একজন বয়স্ক বৃদ্ধ লোক ঘরের বারান্দায় বসে আছে। বয়স আনুমানিক 60 বছর। পরনে সাদা ধুতি, গায়ে হলুদ বসন জড়ানো, মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে। তবে তার দৃষ্টিতে অদ্ভুত একটা আকর্ষণ আছে। তার সামনে যেতেই বিপুল মাস্টার অন্তদন্ত হয়ে তার পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর মশাই, আমার মেয়েকে রক্ষা করো। আমার মা মরা মেয়েটাকে বাঁচান ঠাকুর মশাই, আমার মা মরা মেয়েটাকে বাঁচান। কথাটা শুনে অমূল্যতান্ত্রিক বলল, কি হয়েছে? এত ভেঙে পড়েছ কেন? আমাকে সবটা খুলে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। কথাটা বলে তিনি আমার দিকে তাকায়। জানি না কেন তিনি আমাকে ওইভাবে দেখেছিল। ততক্ষণ বিপুল মাস্টার নিজেকে সামলে নিয়েছে। তারপর পুরো ঘটনাটা ওনাকে খুলে বলল। পুরো ঘটনাটা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছু একটা ভেবে নিয়ে তিনি বললেন, দেখ, তুই যা যা বললি তা যদি সত্যি হয় তবে আমার মনে হচ্ছে
তোর মেয়েদের পিশাচ ভর করেছে। সন্ধ্যাবেলায় সাধারণত কোনো নদীর আশেপাশে যাওয়া ঠিক নয়। পিশাচ মাংস খায়, কিন্তু মাংস তো এখন সচরাচর পাওয়া যায় না। মরা গরুও এখন আর কেউ বাইরে ফেলে না, তাই তারা সন্ধ্যার পর নদী সংলগ্ন এরিয়ায় মাছ খেতে যায়। আর তাদের ওই যাত্রাপথে যখন কোনো মানুষ পড়ে, তখন তারা তাদের ভেতরে প্রবেশ করে। তারপর শুরু করে অপকীর্তি, আশেপাশের জন্তু জানোয়ার এমনকি মানুষের হত্যা করে খায়। সর্বশেষে ওই দেহধারককে হত্যা করে, তাকে ভক্ষণ করে তবেই এই জায়গা পরিত্যাগ করে। কথাটা শুনে আমার বুকেও একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। বিপুল মাস্টার উচ্চস্বরে কেঁদে উঠে বলল, আপনি বাঁচান, বাঁচান আমার একমাত্র মামনা মেয়েকে। কাঁদিস না তো, চল গিয়ে দেখি কতদূর কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, চলুন ঠাকুরমশাই। জানি না ও এখন কোথায় আছে, কোথায় ওকে খুঁজে পাবো। তোকে এত ভাবতে হবে না, আমি সব দেখছি। আর কোনো কথা বলে না অমূল্যতান্ত্রিক। তিনি একটা ঝোলা নিচের কাঁধে তুলে নেয়, আগে আগে চলতে থাকে। আমি ও বিপুল মাস্টার তারই পেছনে পেছনে এগিয়ে যেতে থাকি। ঘন্টা দুয়েক একটানা হাঁটার পর আমরা বিপুল মাস্টারের বাড়িতে এসে পৌঁছাই। তখন বেলা 11টা পার করেছে। রবিবার হওয়ায় স্কুলের চিন্তা সেদিন ছিল না। তবে বিপুল মাস্টারের বাড়িতে এসে দেখি ইমলি বাড়িতে নেই। সে যে কোথায় আছে আমরা কেউ জানি না। এমন সময় বিপুল মাস্টার বলল, ঠাকুরমশাই, মেয়েটা এখন কোথায় আছে? ওকে আমার কাছে এনে দিন। কথাটা শুনে অমূল্যতান্ত্রিক চোখ বন্ধ করে। তার ঠোঁট দুটো বারবার নড়তে থাকে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যেতেই তিনি বলেন, তোমার মেয়ে ঠিক আছে, আমাকে একটা যজ্ঞ করতে হবে। আশা করি তোমার মেয়ে ঠিক হয়ে ফিরে আসবে। আপনার যা দরকার হয় তাই করুন, আপনি শুধু আমার মেয়েটাকে এনে দিন। অমূল্যতান্ত্রিক এবার সোজাসুজি আমার দিকে তাকায়, গম্ভীর স্বরে বলল, আপনাকে আমার সাহায্য করতে হবে। আমি কোনো সংকোচ না করেই বললাম, অবশ্যই, আমার কি করতে হবে তাই শুধু বলুন। অমূল্যতান্ত্রিক তখন বলল, আমি যখন যজ্ঞে বসবো আপনি তখন আমার খেয়াল রাখবেন। আর যখন ইমলি দৌড়ে বাড়ির আঙিনায় আসবে, এই যজ্ঞ ধ্বংস করতে চাইবে, তখন আপনি তাকে ধরে রাখবেন। বেশ, তাই হবে। কথাটা বলেই অমূল্যতান্ত্রিক আর সময় নষ্ট করে না। তখনই বাড়ির উঠোনে আগুন জ্বালিয়ে পদ্মাসনে বসে। বিপুল মাস্টার বিভিন্ন কাজে সাহায্য করছে, আর আমি বাইরের দিকে এসে দেখছি ইমলি আসছে কিনা। আমাদের ক্রিয়াকলাপ দেখে গ্রামের অনেকেই এই বাড়িতে উপস্থিত হয়েছে। তারা দূরে দাঁড়িয়ে আছে আর কৌতূহল হয়ে সব কিছু দেখছে। অমূল্যতান্ত্রিক যজ্ঞ করছে। হঠাৎ করেই কোথা থেকে একরাশ কালো মেঘ এসে চারপাশে অন্ধকার হয়ে যায়। আর তখনই মনে হয় পূর্ব দিক থেকে শোষো করে কোনো ঝড় এই যজ্ঞস্থলের দিকে এগিয়ে আসছে। শব্দ শুনে যেন বুকটা কেঁপে ওঠে। আর সাথে সাথে দেখতে পারি ইমলি দৌড়ে আসছে। তার চুল খোলা, চোখ দুটো লাল টকটকে, কপালে শিরা ফুলে আছে। তার দৌড়ে আসা দেখে আমি চিৎকার করে বলে উঠি, ইমলি চলে এসেছে, সবাই ওকে ধরো। কথাটা বলে আমি ওকে ধরতে সামনে এগিয়ে যাই। পেছনে তাকিয়ে দেখি গ্রামের কয়েকজন এগিয়ে এসেছে। ইমলি কাছাকাছি আসতেই আমরা 3-4 জন ওকে ধরে ফেলি, কিন্তু ওর শরীরে তখন পৈশাচিক শক্তি, আমরা আটকে রাখতে পারছি না। আর তখনই অমূল্যতান্ত্রিক হুঙ্কার দিয়ে ওঠে, চিৎকার করে বলে, ওইখানেই দাঁড়া, না হলে তোকে নরকে পতিত করব। কথাটা শুনে ইমলি ফুঁসতে থাকে, গর্জন করতে থাকে। আমরা তখন আরো শক্ত করে ধরি। অমূল্যতান্ত্রিক তখন আমাদের দিকে এগিয়ে আসে। ইমলি সামনে এসে
তার কপালে লাল চন্দনের ফোঁটা দিয়ে দেয়, আর সাথে সাথেই ওই শরীরটা একদম স্বাভাবিক হয়ে আসে, যেন তার গায়ে আর কোনো শক্তি নেই। সেই পৈশাচিক শক্তিও উধাও, ঝড়টাও যেন কমে এসেছে। আর তখনই একটা কালো অন্ধকার এমলির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। যজ্ঞের আগুন নিভিয়ে দিয়ে সে দামোদর নদীর দিকে চলে যায়। অমূল্যতান্ত্রিক তখন বলে ওঠে, বিপুল, আর কোনো ভয় নেই, পিশাচ পালিয়েছে। তোমার সামনে যে মন্ত্রভূত লাল সুতোটা আছে সেটা তোমার মেয়ের হাতে বেঁধে দাও, আর কেউ ওর শরীরে প্রবেশ করতে পারবে না। বিপুল মাস্টার আর সময় নষ্ট করে না, তখনই লাল সুতোটা তুলে নিয়ে এমলির হাতে বেঁধে দেয়, তারপর ঘরে নিয়ে যায়। তারপর আর কোনো সমস্যা হয়নি। অমূল্যতান্ত্রিকও তার কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। তবে সেদিনের সেই সব ক্রিয়াকলাপ দেখে একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। জীবনে এমন অভিজ্ঞতা আমার সেবার প্রথমই হয়েছিল। তবে এই সুবাদে অমূল্যতান্ত্রিকের সাথে আমার সুসম্পর্ক হয়ে যায়। সপ্তাহে একদিন তার বাড়িতে যেতাম সময় কাটাতে। এই পর্যন্ত বলে থামলো দাদু। আমি গল্পটা শুনে হতভম্ব হয়ে গিয়েছি। বিশ্বাস করব কি করব না সেটাই বুঝতে পারছি না। আর তখনই ললিত দাদু বলে ওঠে, এবার তাহলে পড়তে বস, অনেক সময় হলো। আমি আর বসে থাকলাম না। সম্মোহিতের মতো এক পা দু পা করে নিজের ঘরে এসে বসলাম। আর তখনই যেন মনে হলো দাদু এসব মিথ্যে গল্প সত্যি বলে চালাচ্ছে। আসলে এমন কিছু হয় না। যাই, পড়া শেষ করে নেই, পরে আবার না হয় গল্প শোনা যাবে। সত্যি হোক বা মিথ্যে, শুনতে তো বেশ ভালোই লাগছে, এই অনেক। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।